নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি শিলিগুড়ি থেকে বীণাপাণি শিল্পী। এক রবিবার ছুটির দিনে আমি আর আমার জীবনসঙ্গী কাঞ্চন আমরা চলে গিয়েছিলাম দুধিয়ার পথে। এই সময়টা বসন্ত শেষ হয়ে গ্রীষ্মের পদধ্বনি শোনা যায়, আর এই সন্ধিক্ষণে প্রকৃতির যে রূপান্তর ঘটে তা সত্যিই দেখার মতো। এই সময়ই চা গাছে বছরের প্রথম এবং সবচেয়ে মূল্যবান কুড়ি আসতে শুরু করে। শীতের ঘুমের পর চা বাগানগুলো যেন আবার জেগে ওঠে। পুরনো কালচে পাতা ছেঁটে ফেলার পর যে কচি টিয়া রঙের পাতাগুলো বের হয়, তাতে যখন রোদের আলো পড়ে তখন পুরো পাহাড়ের ঢাল রূপলি সবুজ রঙের মতো চকচক করে। চা বাগানের মাঝে থাকা বড় শিরীষ বা অন্যান্য গাছগুলো থেকেও এই সময় পাতা ঝরে, ফলে বাগানের ওপর রোদে ছায়ার এক অদ্ভুত খেলা তৈরি হয়। চা বাগানের বেশ কিছু ছবি ভিডিও তুলেছি। চা বাগানের সৌন্দর্য মানুষের মনকে মুহূর্তের মধ্যে শান্ত করে দেয়। কেন চায়ের বাগান দেখতে এত ভালো লাগে তার পেছনে বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক উভয় কারণই রয়েছে। মানুষের চোখ সবুজের প্রতি প্রাকৃতিকভাবেই আকৃষ্ট হয়। চা বাগানগুলোতে দিগন্ত বিস্তৃত যে সবুজ গালিচা দেখা যায়, তাতে কোনো বিশৃঙ্খলা নেই। পাহাড়ের ঢালে ধাপ কেটে তৈরি করা এই সুবিন্যস্ত সারিগুলো চোখের ক্লান্তি দূর করে এবং মস্তিষ্কে এক ধরনের প্রশান্তি বা রিল্যাক্সেশন তৈরি করে। চা বাগানগুলোকে নির্দিষ্ট উচ্চতায় সাধারণত কোমর সমান ছেটে রাখা হয়। এই নিখুঁত জ্যামিতিক বিন্যাস এবং সমান্তরাল সারিগুলো মনের মধ্যে এক ধরনের শৃঙ্খলার অনুভূতি দেয়। অগোছালো জঙ্গলের চেয়ে এই সুবিন্যস্ত বাগান দেখতে তাই মানুষের এত বেশি ভালো লাগে। চা বাগানের মাঝে মাঝে লম্বা বড় বড় গাছ যেমন শিরীষ লাগানো থাকে, যাতে চা গাছ ছায়া পায়। এই বড় বড় গাছের ফাঁক দিয়ে যখন রোদের আলো চুইয়ে চা বাগানের উপর পড়ে, তখন এক অদ্ভুত রোদে ছায়ার খেলা তৈরি হয়। এই সময়ে বনের বড় গাছগুলো থেকে পুরনো পাতা ঝরতে শুরু করে। রাস্তার উপর শুকনো পাতার আস্তরণ এক চমৎকার ক্রাঞ্চ শব্দ তৈরি করে যখন গাড়ি তার উপর দিয়ে যায়। পাতা ঝরার ঠিক পরেই গাছে গাছে কচি লালচে সবুজ পাতার উকি দেওয়া প্রকৃতির এক অনন্য চক্রকে তুলে ধরে। শুষ্ক ডালপালার মাঝে সেই নবীন পাতাগুলো এক রাস আশা জাগায়। বালাসন নদী উত্তরবঙ্গের একটি অত্যন্ত পরিচিত এবং গুরুত্বপূর্ণ নদী, বিশেষ করে শিলিগুড়ি ও এর পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে। দুধিয়া ভ্রমণের সময় এই নদীর রূপ আমাদের মুগ্ধ করে। বালাসন নদীর জন্ম হয়েছে দার্জিলিং পাহাড়ের লেপচা জগতের কাছাকাছি পাহাড়ি ঝর্ণা থেকে। পাহাড়ের বুক চিরে আঁকা বাঁকা পথে নেমে এসে এটি সমতলে প্রবেশ করেছে। দুধিয়া পার হওয়ার পর এটি আরও নিচে নেমে এসে শিলিগুড়ির পাশ দিয়ে প্রবাহিত হয়েছে এবং শেষ পর্যন্ত মহানন্দা নদীর সাথে মিলিত হয়েছে। দুধিয়া মূলত বালাসন নদীর তীরের একটি সমতল ভূমি, যা পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয়। এই নদীর তলদেশ এবং চর বড় বড় গোল পাথরে ঠাসা। বর্ষার সময় নদী উত্তাল থাকলেও বছরের বাকি সময় জল খুব স্বচ্ছ এবং শান্ত থাকে। নদীর টলটলে জলে চারপাশের পাহাড় আর চা বাগানের ছায়া যখন পড়ে, তখন এক মায়াবী পরিবেশ তৈরি হয়। বালাসন নদী কেবল সৌন্দর্যের জন্য নয়, স্থানীয় অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ। এই নদী থেকে উন্নত মানের বালু ও পাথর পাওয়া যায়, যা ঘরবাড়ি তৈরির কাজে লাগে। অনেক মানুষ এই নদীকে কেন্দ্র করেই জীবিকা নির্বাহ করেন। তরাই অঞ্চলের কৃষিকাজেও এই নদীর জলের ভূমিকা রয়েছে। বর্ষাকালে এই নদী বিশাল আকার ধারণ করে। পাহাড় থেকে নেমে আসা জলের স্রোতে তখন নদীর গর্জন শোনা যায়। মার্চ এপ্রিলের দিকে নদীটি খুব ক্ষীণ এবং শান্ত থাকে। তখন নদীর মাঝখানের ছোট ছোট পাথরের উপর দিয়ে হেঁটে এপার ওপার করা যায়, যা পর্যটকদের কাছে এক দারুণ অভিজ্ঞতা। বালাসন তীরের বাতাস খুব শুদ্ধ। নদীর ধারে বসে জলের কুলকুল শব্দ আর চারপাশের নিস্তব্ধতা উপভোগ করা যায়। এই শান্ত পরিবেশই দুধিয়া বা বালাসনের তীরকে একটি নিখুঁত উইকেন্ড ডেস্টিনেশন বা পিকনিক স্পট হিসেবে গড়ে তুলেছে। বালাসন নদীর এই শান্ত রূপ মনের সব ক্লান্তি ধুয়ে দেয়। নদীর তীরে বড় পাথরের উপরে এই যে বসে থাকা, এটি আসলে শরীরের 5টি ইন্দ্রিয়কে শান্ত করার একটি দারুণ প্রাকৃতিক থেরাপি। পাথরের উপর দিয়ে বয়ে যাওয়া নদীর যে কুলকুল শব্দ, তাকে বিজ্ঞানের ভাষায় এক ধরনের হোয়াইট নয়েজ বলা হয়।
এই শব্দটির একটি অদ্ভুত ক্ষমতা আছে যা আমাদের মস্তিষ্কের অপ্রয়োজনীয় চিন্তাগুলোকে থামিয়ে দেয় এবং মনকে এক গভীর ধ্যানের অবস্থায় নিয়ে যায়। নদীর পাশে পাথরগুলি, সেগুলি স্থির এবং অটল, অন্যদিকে পায়ের নিচ দিয়ে বয়ে যাওয়া জল গতিশীল ও চঞ্চল। এই স্থিরতা আর গতির যে বৈপরীত্য তা মনের মধ্যে এক ধরনের দার্শনিক প্রশান্তি তৈরি করে। মনে হয় পৃথিবী চাইলেও আপনি সেই মুহূর্তটিতে একদম থিতু হয়ে আছেন। নদীর শীতল জলে পা ডুবিয়ে আপন মনে গুনগুন করে গান গাওয়া, এটি কেবল একটি শখ নয়, এটি আসলে প্রকৃতির সাথে আত্মার এক গভীর কথোপকথন। নদীর জলের কলতান বা কুলকুল শব্দ হলেও প্রকৃতির নিজস্ব তালের লয়। আপনি যখন সেই স্রোতে পা ডুবিয়ে গুনগুন করেন, তখন আপনার কণ্ঠের সুর প্রকৃতির সেই সহজাত তালের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। এটি কোনো যান্ত্রিক বাদ্যযন্ত্রের চেয়েও অনেক বেশি জীবন্ত। নদীর বিশালতার সামনে দাঁড়ালে মানুষের মনের ক্ষুদ্রতা বা দুশ্চিন্তাগুলো যেন ধুয়ে মুছে যায়। সেই মুক্ত পরিবেশে যখন কেউ গান গায়, তখন কোনো সংকোচ থাকে না। খোলা আকাশের নিচে পাথুরে নদীর উপর বসে নিজের প্রিয় কোনো গানের কলি ভাজা মনের সব ভার হালকা করে দেয়। পাহাড়ি নদীর স্বচ্ছ ও শীতল জল যখন পায়ের পাতা ছুঁয়ে বয়ে যায়, তখন শরীরে এক ধরনের সতেজ অনুভূতি খেলে যায়। এই শারীরিক প্রশান্তি গানের সুরকে আরও গভীর ও আবেগপ্রবণ করে তোলে। সেখান থেকে এসে আমরা পাশেই একটি চায়ের দোকানে বসে আলু পকোড়া খেলাম, চা খেলাম, দেখলাম পাশে নীলকণ্ঠ ফুল ফুটে আছে। খুব ভালো হয়েছিল চা আর এই পকোড়া। সুন্দর একটি দিন কাটিয়ে আমরা বাড়ির পথ ধরলাম।